হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে বর্তমানে 5th সেমে পড়ছো, তোমাদের সিলেবাস অনুযায়ী বঙ্কিমচন্দ্র বাবুর একটি প্রবন্ধ রয়েছে লোকশিক্ষা, আরও দুটো প্রবন্ধ রয়েছে যেমন আমাদের ভাষা সংকট, লিখেছেন প্রমথ চৌধুরী, এবং আরেকটা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত। তো আমাদের ক্লাসের পক্ষ থেকে শুরু হয়েছিল লোকশিক্ষা নামক প্রবন্ধটি। এখান থেকে এর আগের ক্লাসে আমরা লং কোশ্চেন একটা খাতাতে লিখে নিয়েছি। তারপর অনেকেই কমেন্ট করলে যে দাদা এখান থেকে শর্ট কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিন। তো এই ভিডিওতে আমরা শর্ট কোশ্চেন আলোচনা করব, 1 মার্কেরও আলোচনা করব, পাশাপাশি 2 মার্কেরও কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আমরা খাতাতে লিখে নেব। আর একটা বিষয়, যদি এখন অবধি তোমরা কেউ বইটি না কিনে থাকো, ঠিক আছে, তাহলে আমি এই লোকশিক্ষা যে প্রবন্ধটি রয়েছে এটির পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং টেক্সটটা একটু পড়ে নেবে, ঠিক আছে। আর তারপরে যখন আমরা আমাদের ভাষা সংকট আলোচনা করব তখন আমাদের ভাষা সংকটের পিডিএফ পেয়ে যাবে। দেন যখন বাংলার ব্রত আমরা আলোচনা করব তখন বাংলার ব্রত তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আমরা এবারে শর্ট কোশ্চেনগুলো খাতাতে একটু লিখে নিই, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা লিখে নেব 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি না, ফার্স্ট কোশ্চেন হচ্ছে লোকশিক্ষা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সার হবে কি না, লোকশিক্ষা প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। অবশ্যই কিন্তু বঙ্গদর্শনে সিঙ্গেল কোটেশন। দেন কোশ্চেন কি, দেন হচ্ছে লোকশিক্ষা প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? এটা করে হয়ে গেছে, এটা হবে কবে প্রকাশিত হয়। অ্যান্সার হবে কি না, লোকশিক্ষা প্রবন্ধটি 1285 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে, 1285 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি না, লোকশিক্ষা প্রবন্ধটি যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশে লোকসংখ্যা কত ছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে। কত না, 6,60,00,000। ওকে, কত সংখ্যা ছিল না, 6,60,00,000। তারপরে প্রশ্ন কি, তারপরে প্রশ্ন হচ্ছে ইউরোপে লোকশিক্ষার প্রধান মাধ্যমগুলি কি কি? অ্যান্সার হবে কি না, সংবাদপত্র এবং বক্তৃতা। কি না, ইউরোপে লোকশিক্ষার প্রধান মাধ্যম হচ্ছে সংবাদপত্র এবং বক্তৃতা, ঠিক আছে। তারপর প্রশ্ন কি না, শঙ্করাচার্য কে ছিলেন? উত্তর হবে কি না, শঙ্করাচার্য ছিলেন শৈব ধর্মের প্রবর্তক। এগুলো কিন্তু মনে রাখবে ভালোভাবে, ঠিক আছে। টেক্সট যখন পড়বে তখনই কিন্তু এগুলো দেখতে পাবে তোমরা। নেক্সট কি, নেক্সট রয়েছে সাক্ষ্য সিংহ বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে সাক্ষ্য সিংহ বলতে? না, গৌতম বুদ্ধকে, ঠিক আছে। দেখো, সাক্ষ্য সিংহ বলতে গৌতম বুদ্ধকে কিন্তু বোঝানো হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন কি রয়েছে না, চৈতন্যদেব কোন ধর্মের প্রবর্তক? এগুলো কিন্তু সবই টেক্সটে রয়েছে, টেক্সট পড়লেই কিন্তু এগুলো পেয়ে যাবে। অ্যান্সার কি না, চৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণব হয়ে গেছে, এটা হবে বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন কি রয়েছে না, রামমোহন রায় কোন ধর্মের প্রবর্তক? এগুলো কিন্তু মনে রাখবে। রামমোহন রায় কোন ধর্মের প্রবর্তক? না, ব্রাহ্ম ধর্মের প্রবর্তক, ঠিক আছে। দধিচি কে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু এটা। দধিচি কে? দধিচি হচ্ছেন একজন প্রাচীন ঋষি, পুরাণ মতে, ঠিক আছে, মহর্ষি ভৃগুর পুত্র, ঠিক। তারপরে 10 নম্বর প্রশ্ন কি রয়েছে না, ভীষ্মের প্রকৃত নাম কি ছিল? ভীষ্মের প্রকৃত নাম ছিল কি না, দেবব্রত, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো করে মনে রাখবে কিন্তু এটা। কলকাতা রিভিউতে কি প্রমাণ আছে? ঠিক আছে, এটা রিভিউ হবে, ভয়ের রশ্মি হবে, কলকাতা রিভিউতে কি প্রমাণ আছে? অ্যান্সার হবে কি না, কলকাতা রিভিউতে প্রকাশিত হয়েছিল যে মক্ষমূলর প্রভৃতি দার্শনিকগণ বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা অনুধাবন করতে অসমর্থ হয়েছিলেন। ওকে, 12 নম্বর প্রশ্ন কি রয়েছে না, অতীতে কি উপায়ে লোকশিক্ষা হতো? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে, খুব সহজ মনে হতে পারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অতীতে কথকতার মধ্য দিয়ে লোকশিক্ষা কিন্তু হতো, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে না, আমাদের দেশে সংবাদপত্র পড়ে কতজন লোক? ঠিক আছে, এটা দেখবে একটা কোটেশন হিসেবে রয়েছে, ঠিক আছে। কি আমাদের আগে যখন লং কোশ্চেন লিখিয়েছিলাম সেখানেও এই কোটেশনটা তুলেছিলাম যে আমাদের দেশে সংবাদপত্র পড়ে 5-7 হাজার লোক, ঠিক আছে। এগুলো মনে রাখবে, আমাদের দেশে কতজন সংবাদপত্র পড়ছে, ইউরোপে কতজন সংবাদপত্র পড়ছে, ঠিক আছে। তারপর প্রশ্নই রয়েছে, দেখো কি না, ইউরোপে সংবাদপত্র পড়ে কতজন না, কোটি কোটি মানুষ কিন্তু সেখানে পড়ে। তাহলে আমাদের দেশ আর ইউরোপের দেশের মধ্যে পার্থক্য দেখো, সেটাই কিন্তু দেখাতে চাইছেন বঙ্কিমবাবু, ঠিক আছে। ওকে, তারপরে 15 নম্বর কি রয়েছে না, বঙ্কিমচন্দ্রের মতে লোকশিক্ষা বা প্রকৃত শিক্ষার উপায় কি?
অ্যান্সার কি হবে না বঙ্কিমচন্দ্রের মতে লোকশিক্ষার উপায় হলো সংবাদপত্র, নানা জায়গায় আলোচনা, সভা ইত্যাদি। ঠিক আছে, এরপরে 16 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন 1 নম্বরের, কি না পূর্বের লোকশিক্ষা হারিয়ে গেছে কেন? ঠিক আছে, পূর্বের লোকশিক্ষা কেন হারিয়ে গেছে? ঠিক আছে, কি দেখো আগে না মুখে মুখে শুনেই শিক্ষাটা হতো। ঠিক আছে, এখন নতুন যুগ এলেও টেকনিক্যালি উন্নত হয়েছে, সেরকম অবনতিও হয়েছে। তো আগে শ্রবণটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, কিন্তু বর্তমানে শ্রবণ কোথায় যেন হারিয়ে গেছে। ঠিক আছে, তো লোকশিক্ষা মানে কি? লোক আর শিক্ষা, লোকের মুখে মুখে যে শিক্ষাটা হচ্ছে সেটাই হচ্ছে লোকশিক্ষা। সেটা কোথায় বর্তমানে? সেটা হারিয়ে গেছে, তাই না? তো সেটাই বঙ্কিমবাবু আমাদের সামনে আবার ফিরিয়ে আনতে চাইছেন। শিক্ষিত মানুষগুলোর মধ্য দিয়ে কিছু জিনিস তুলনা করেছেন যে এখানকার এলাকায় কেমনভাবে লোকশিক্ষা হয়, ওই দেশের এলাকায় কতটা অ্যাডভান্স আছে লোকশিক্ষার দিক দিয়ে, সেই তুলনায় আমাদের দেশে কিছুই নেই। ঠিক না? তো সেই জিনিসটা কিভাবে ফিরিয়ে আনা যায়, আবার কিভাবে লোকশিক্ষাটাকে জীবন্ত করে তোলা যায়, সেটা আমাদের পাঠক হৃদয়ের মাধ্যমে। কেননা তোমরাই শিক্ষিত মানুষ। কেন শিক্ষিত মানুষ তোমরা? কেননা তোমরা পড়ছো, ঠিক না? তোমরা জানার চেষ্টা করছো, আর বই আমাদেরকে শিক্ষাই দেই, ঠিক না? তাই তো, এটা বইয়ের শিক্ষা। আর এই বইয়ের শিক্ষা যখন আমরা পেয়ে যাই, তখন সেই শিক্ষাটা যখন আমরা কাউকে দিই, তখন সেটা হয়ে গেল লোকশিক্ষা। কেননা কোনো একজন ব্যক্তি তোমার মাধ্যমে শিখছে। তুমি কোনো একটা জায়গা থেকে নিলে, তারপরে সেই যে জিনিসটা তুমি যেটা পেলে বা তোমরা যেটা শিখলে, সেটাই যখন অন্য কাউকে শেখাচ্ছ, এটাই হচ্ছে লোকশিক্ষা। তো এই জিনিসটা কিভাবে আরও বাড়ানো যায় আমাদের দেশে, আমাদের বাংলায়, সেটাই কিন্তু আমাদের বঙ্কিমবাবু বিভিন্ন উদাহরণের মধ্য থেকে আগে কি ছিল, এখন বর্তমানে কি হয়েছে, সেটাকে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যাতে করে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষদের কাছে পৌঁছে তাদেরকে যে শিক্ষাটা পেয়েছে শিক্ষিত মানুষ, সেই শিক্ষাটা যেন তাদেরকে দেই, এবং অশিক্ষিত মানুষগুলোও যেন শিক্ষিত হয়ে ওঠে লোকশিক্ষার মাধ্যমে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো এই হচ্ছে লোকশিক্ষার আসল ফান্ডাটা। আদারওয়াইজ সেরকম কোনো হার্ড কিছুই নেই এখানে। ওকে, তো চলো এখানে কি না পূর্বের লোকশিক্ষা হারিয়ে গেছে কেন? অ্যান্সার কি হবে না পূর্বের লোকশিক্ষা বিলুপ্ত হয়েছে ইংরেজি শিক্ষার শিক্ষিত নব্য যুবকদের কুরুচির দোষের কারণে। ঠিক আছে, এই গেল 1 নম্বরের প্রশ্ন। এরপরে আসছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু লিখে নাও, ঠিক আছে, খাতাতে। প্রথম প্রশ্ন কি না বর্তমানে বাংলায় লোকশিক্ষা না হওয়ার কারণ কি? বাংলায় লোকশিক্ষা না হওয়ার কারণ কি? দেখো সুন্দরভাবে লেখা রয়েছে কি না বঙ্কিমচন্দ্রের মতে বাংলায় লোকশিক্ষা না হওয়ার বড় কারণ হলো যারা বাংলার নানাবিধ উন্নত সাধনে প্রবৃত্ত, তারা লোকশিক্ষার কথা কেউই মনে করে না। তারা আপন আপন বিদ্যা বুদ্ধি প্রকাশেই ব্যস্ত। তাছাড়া লোকশিক্ষার প্রধান মাধ্যম কি না সংবাদপত্র। বাংলার সেই সংবাদপত্র পড়ুয়ার সংখ্যা খুবই কম। আর সভা সমিতি বা বক্তৃতার মধ্য দিয়ে যে লোকশিক্ষা হয়ে থাকে, এখানে সেই সব প্রচার মাধ্যম দেশীয় ভাষায় উক্ত হয় না। অতি অল্প লোকেই তা শোনে, আর খুব অল্প লোকেই তা কিন্তু বোঝে। ঠিক আছে, কেননা আমরা যে কোনো সভায় বক্তৃতাতে দেখবে আমাদের বাংলার মানুষ না অ্যাটেনশন দেয় না সেরকম একটা। অ্যাটেনশন যদি আমরা দিই না, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই লোকশিক্ষা মানে কি? মানে এই যে বক্তৃতা, সভা সমিতি মানে কি? এগুলো হচ্ছে একটা সেমিনার। মানে তোমাদের কলেজে দেখবে সেমিনারের যে আয়োজনগুলো হয় না, সেখান থেকেই তোমরা শিক্ষা পাবে। ঠিক আছে, সেখান থেকে কি শিক্ষাটা পাচ্ছ সেটা ম্যাটার করছে। বাট আমরা কিন্তু অ্যাটেনশন দিই না। কেউ মোবাইলে ব্যস্ত থাকে, কেউ দেখবে এইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, 50 বার করে বাথরুম যাচ্ছে। তাহলে লোকশিক্ষাটা হবে কিভাবে? আর যদিও বা হয়, যারা শিখছে তারা অ্যাটেনশন দিচ্ছে না। ঠিক আছে, আর বর্তমানে কি হচ্ছে, আমরা অ্যাটেনশন দিচ্ছি না বলে যারা শেখাচ্ছে তারাও কোথাও না কোথাও অসহায় হয়ে, তারাও কোথাও না কোথাও মানে কি বলবো, কাঁথা মুড়ি দিয়ে চলে যাচ্ছে, যে হ্যাঁ ঘুমিয়ে দিচ্ছে, যে হ্যাঁ শুনছে না তো আর কি করা যায়, সেরকম একটা ব্যাপার। তুমি অ্যাটেনশন দেবে, সেও কিন্তু একজন অ্যাটেনশন দেবে। মানে মনে করো তুমি যদি কাউকে অ্যাটেনশন দিচ্ছ, তাহলে পাশের মানুষটাও কিন্তু তোমাকে অ্যাটেনশন দেবে। এটা খুবই স্বাভাবিক, নর্মাল একটা জিনিস, ল অফ অ্যাট্রাকশন এর জায়গাতে চলে যায়। তো যখনই কোনো বক্তৃতা বা সভা বা কোনো সমিতিতে যাবে, যখন কোনো একজন মানুষ কিছু কথা বলবেন, উপস্থাপন করবেন, তখন সবসময় চেষ্টা করবে সেখান থেকে কিছু নেওয়ার। দেখবে
কোনো একজন মানুষ যদি কিছু বলে স্টেজে উঠে বা কিছু বোঝানোর চেষ্টা করে, তখন তোমরা যদি অ্যাটেনশন দাও, জিনিসটা নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে ওই কথাগুলোর মধ্যেখানে এমন কিছু ওয়ার্ড পাবে বা এমন কিছু শব্দ পাবে বা এমন কিছু শিক্ষা পাবে যেটা তোমার লাইফকেই পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, সেটাই হচ্ছে বিষয়, অন্য কিছুই না। তো আমাদের কাজ হবে কি না, অ্যাটেনশন দেওয়া। কোনো বক্তৃতা যখন কেউ বলবেন, হ্যাঁ কিছু বলবেন, তখন আমাদের দরকার সেখানে অ্যাটেনশন দেওয়া। সেখানে কি এই যে দেখুন অতি অল্প লোকেই তা শোনে, মন দিয়ে শোনা। মানে 50 জন যদি গিয়েছে সেখানে সেমিনার অ্যাটেন্ড করছে, তো দেখবে 10 জন শুনছে, বাকি যারা আছে তারাই ওদের আলাদাই ব্যাপার, আলাদাই দুনিয়ায় মত্ত, এরকমটা যেন না হয়। ঠিক আছে, সেটাই বলতে চাইছেন যে আমাদের বাংলার লোকগুলো এরকমই, যে অনেক কম লোক শুনছে, আবার অল্প লোকেই বোঝে। বুঝবে কিভাবে যদি অ্যাটেনশন না দাও, তাহলে বুঝবে কিভাবে? স্বাভাবিক না? তো সেই জিনিসটা, তো এই কারণেই আমাদের কিন্তু বাংলাতে লোকশিক্ষাটা হয়ে উঠছে না তুলনামূলকভাবে, ঠিক না? কিন্তু ইউরোপে দেখো, সেখানে অ্যাটেনশন দেয়, সেখানে আমাদের বাংলার মতো 5-7 হাজার জন পড়ে না, লাখ লাখ কোটি কোটি মানুষ পড়ে, তাই না? সেই জিনিসটাকেই কিন্তু এখানে দেখাচ্ছে, একটা তুলনার মাধ্যমে দেখাচ্ছে যে আমরা কত পিছিয়ে, আমাদেরকে আবার এগোতে হবে। তো কাদের হাত ধরে এগোতে হবে? না তোমাদের হাত ধরে। অর্থাৎ তোমরা যারা পড়ছো, তোমরা যারা শিক্ষিত মানুষ, কিভাবে এগোবে? না এগোবে এইভাবেই, না তুমি যে জিনিসটা শিখলে সেটা এই যে যারা অশিক্ষিত মানুষ, যারা হয়তো কিছু বোঝে না, তাদেরকে বোঝাবে। তুমি যে জিনিসটা শিখলে পাশের মানুষটাকে তুমি বোঝাবে, সে কিছু না কিছু তো বুঝবে। যখনই সে তোমার জিনিসটা নিতে পারবে, তখন সেও আরেকজনকে বোঝাবে। এই যে লোকে মুখে মুখে যে জিনিসটা শিক্ষা হচ্ছে, এটাই হচ্ছে লোকশিক্ষা। ঠিক আছে, তো আমাদের বাংলাতে একটু অভাব রয়েছে। আমিও বলবো যে তোমরা যে জিনিসটা শিখবে, সেই জিনিসটা পাশের মানুষটাকেও শেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, চলো, বোঝা গেল তাহলে বর্তমানে বাংলা লোকশিক্ষা না হওয়ার কারণ কি। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, ইউরোপে কিভাবে লোকশিক্ষা হয়ে থাকে? খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো এক একটা। ঠিক আছে, অ্যান্সার কি না, অ্যান্সার কি না, ইউরোপে নানা উপায়ে লোকশিক্ষা হয়ে থাকে। সেখানে সংবাদপত্র লোকশিক্ষার একটা বড় মাধ্যম, সংবাদপত্রতে সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, এছাড়াও নগরে নগরে সভা, দেখো নগরে নগরে সভা, গ্রামে গ্রামে বক্তৃতা, যা বলার। আমাদের তো এই সভা সেমিনার এইসব তো বেশি বললাম না, আর আন্দাজ করতে পারলে কোন জায়গাটাকে আমি টার্গেট করতে চাইলাম। ঠিক আছে, রাজনৈতিকগত দিক দিয়ে বেশি চলে যায়। তো যাই হোক, ছাড়ো, ওইসব কথা এখানে না আনাই ভালো। ঠিক আছে, ঠিক না? তো চলো, পড়াশোনাতে কোনো রকম রাজনীতি যেন না ইনক্লুড হয়ে যায়। তো সরি, এই ক্ষেত্রে আমি দুঃখিত, মুখ দিয়ে বেরিয়ে গেল। আবার প্রশ্নটা বলছি, ইউরোপে কিভাবে লোকশিক্ষা হয়ে থাকে? অ্যান্সার কি না, ইউরোপে নানা উপায়ে লোকশিক্ষা হয়ে থাকে। সেখানে সংবাদপত্রতে সিঙ্গেল কোটেশন লোকশিক্ষার একটা বড় মাধ্যম। এছাড়াও নগরে নগরে সভা, গ্রামে গ্রামে বক্তৃতা, যা বলার দরকার তার প্রতিবেশীদের এক জায়গায় করে সেই কথা শেখানো হয়। দেখো কত ভালো একটা জিনিস, যে জিনিসটা বলার প্রয়োজন রয়েছে, মনে হচ্ছে এটা শেখানো দরকার, সেখানে কি করছে, সবাইকে জড়ো করছে এক জায়গাতে, তারপরে তাদেরকে জিনিসটা বলা হচ্ছে। তাহলে কি না সবাই সেই জিনিসটা বুঝছে এবং সেই জিনিসটাকে অ্যাটেনশনও সবাই দিচ্ছে, এবং তারা কিন্তু সেখানে শিখছেও জিনিসটা, তাই না? দেখো কি রয়েছে না, দাঁড়াও, যা বলা দরকার তা প্রতিবেশীদের এক জায়গায় করে সেই কথা শেখানো, এবং তা আবার শত শত সংবাদপত্রের মাধ্যমে শত শত গ্রামে নগরে প্রচারিত করা হয়। মানে ভাবো কতটা অ্যাডভান্স, এবং তার মধ্য দিয়েই লক্ষ লক্ষ লোক সেই কথায় শিক্ষিত হয়ে ওঠে। দেখো প্রথম কথা হচ্ছে কি না, ইউরোপের শিক্ষাটা দেখো, লোকশিক্ষাটা কিভাবে। প্রথম কথা হচ্ছে কি না, যে জিনিসটা ওদেরকে বলা দরকার, যে জিনিসটা শিক্ষা দেওয়া দরকার, সেই জিনিসটা কিভাবে দিচ্ছে না, প্রথম কথা হচ্ছে যে গ্রামের লোকগুলোকে এক জায়গাতে জড়ো করছে, দেন তাদেরকে শেখানো হচ্ছে, তাদের মাইন্ডের মধ্যে সেই শিক্ষাটা ঢোকানো হচ্ছে। এরপরে যে জিনিসটা তাদেরকে শেখানো হলো, সেটাই আবার শত শত সংবাদপত্রের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, শত শত গ্রামে ছড়িয়ে দিচ্ছে। হয়তো একটা প্রতিবেশীকে, হয়তো একটা গ্রামে, একটা অঞ্চল জায়গা জুড়ে ওরা সেমিনার করে বুঝিয়ে দিল, তারপরে সেই যে কথাগুলো বোঝানো হলো সেইগুলোই সংবাদপত্রে ছাপানো হলো, তারপরে সেই সংবাদপত্রটা কী করছে না, শত শত গ্রামে ছড়িয়ে দিচ্ছে। এবারে আমাদের মতো তো না, হ্যাঁ সংবাদপত্র নেওয়ার একটা অভ্যেস আছে, নিয়ে নিলাম, ফেলে দিলাম, হ্যাঁ ঠিক, আমরা এরকমই করি না, যে নিউজ পেপার নিলাম, হ্যাঁ কি না নিউজ পেপার পড়ছি, উপরে হেডলাইনগুলো দেখে দেখে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল আমাদের পড়া, এরকম না। ওরা সেই সংবাদপত্রগুলো নিচ্ছে, আবার অ্যাটেনশনও দিচ্ছে সংবাদপত্রটাকে,
ফলে কি না তারা শিক্ষাটা পাচ্ছে, তাই না, আপডেট থাকছে, নিজেদেরকে আপডেট রাখছে, নগরে প্রচারিত করা হয়, ঠিক আছে, এবং তার মধ্য দিয়ে লক্ষ লক্ষ লোক সেই কথায় শিক্ষিত হয়ে ওঠে, ঠিক না? ওকে, চলো তারপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, 3 নাম্বার রয়েছে যে একটা লোকশিক্ষার উপায়ের কথা বলি। বক্তাকে, খুব ইম্পর্টেন্ট কোটেশন কিন্তু এগুলো, বক্তাকে কোন উপায়ের কথা বলা হয়েছে? অ্যান্সার কি না, বক্তা তো আমাদের বঙ্কিমবাবু প্রাবন্ধিক স্বয়ং, ঠিক না, কি না বক্তা প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এখানে এইটা একটু চেষ্টা করবে, এই এখানটা, এই যে এখানে যেটা রয়েছে এখানেটা এইখান থেকে শুরু করার চেষ্টা করবে, ঠিক আছে। এটা আমার সাথে সাথে হয়ে গেছে, তো এটা এখান থেকে শুরু করবে, মানে নিচের লাইনে শুরু করবে, কেমন? কেননা এই বক্তাকে এটা একটা প্রশ্ন, আর কোন উপায়ের কথা বলা হয়েছে এটা যদি 1 নাম্বার হয় তাহলে এটা আর 1 নাম্বার, তাহলে একসাথে না দিয়ে এটা একটু ছোট্ট একটু প্যারা চেঞ্জ করে নিচে লিখবে, ঠিক আছে। কি না, এখানে কথকতার দ্বারা লোকশিক্ষার কথা বলা হয়েছে, যা অতীতকালে আমাদের দেশে লোকশিক্ষার একটা প্রধান মাধ্যম ছিল, বর্তমানে তা আর নেই। পূর্বে কথকতার মাধ্যমে সাধারণ মানুষ রামায়ণ, এগুলোতে সিঙ্গেল কোটেশন দেবে, রামায়ণ, মহাভারত ও পুরাণেও সিঙ্গেল কোটেশন, ও পুরাণের কাহিনী থেকে নানা শিক্ষা লাভ করত, ঠিক আছে। এরপর 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, কিন্তু আসল কথা বলি, ঠিক আছে, এটাও একটা সিঙ্গেল কোটেশন হবে প্রশ্নটাতে, কেননা সরাসরি লাইন তোলা রয়েছে, ঠিক আছে। বক্তাকে আসল কথাটি কি? তাহলে কি না, উদ্ধৃত অংশটির বক্তা স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এটা গেল বক্তাকে, এবার আসল কথাটি লিখব, তো এখান থেকে শুরু হয়ে গেছে, তো একটু নিচে করে একটু প্যারা চেঞ্জ করে লিখবে। নেক্সট কোশ্চেন অ্যান্সারটা কি না, আসল কথা হলো বাংলার, দেখো আসল কথা হলো বাংলার ইংরেজি শিক্ষা সত্ত্বেও, মানে ইংরেজি শিক্ষা থাকা সত্ত্বেও লোকশিক্ষার উপায় বাড়ছে না। এর কারণ ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষদের অশিক্ষিতের প্রতি কোনো সমবেদনা নাই। শিক্ষিত অশিক্ষিতের মন বোঝে না, তাদের দিকে তাকায় না পর্যন্ত, আর এটাই লোকশিক্ষার অভাবের প্রধান কথা বা প্রধান কারণ, ঠিক আছে। দেখো সব থেকে বড় বিষয়, যারা শিক্ষিত হয়ে যায় না তারা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে বর্তমান যুগে, যে আমার মধ্যে বহু কিছু রয়েছে, বিশাল ব্যাপার, হ্যাঁ, এরকম কিছুই না। তুমি তখনই শিক্ষিত যখন তুমি তোমার শিক্ষাটাকে একজন ব্যক্তিকে দিতে পারবে। মনে করো এটা পণ্ডিত মানুষ, এর একটা ভাবনা, মনে করো এইটা একটা বিশাল পণ্ডিত মানুষ, এর একটা ভাবনা কি না, আমি ডন, আমি সমস্ত কিছু, আমি বিদ্যাসাগর, আমি বঙ্কিমবাবু, আমি মাইকেল, আমি সমস্ত কিছু পড়ে পিএইচডি করে নিয়েছি, কিন্তু কাউকে বোঝাতে বলো লবডঙ্কা। এখানে একজন অশিক্ষিত মানুষ আছে যে গ্রামে দিনরাত খেটে খাচ্ছে, ঠিক আছে, হয়তো সে কিছু পারে না, শিখতে চাইছে, হয়তো কোনো কারণবশত হচ্ছে না, কিন্তু এই মানুষটা পণ্ডিত, এই মানুষটা একে ছিথু করছে, একে কিছু শেখাচ্ছে না, একে কিছু বলছে না, তাহলে উন্নত হবে, লোকশিক্ষাটা আসবে, হবে না। এ কি না নিজেকে পণ্ডিত ভেবে বাড়িতে বসে দিনরাত ভালো মন্দ খাচ্ছে, কি না আমি বিশাল বড়, বিশাল কিছু জানি, আমি পিএইচডি করে আছি। না, তোমার শিক্ষা কিছুই হয়নি, কারণ তুমি শিক্ষিত হলেও অশিক্ষিতের দলে পড়ছো, কারণ তুমি যে জিনিসটা শিখেছো সেটা একজনকে দিতে পারছো না। এখানে একটা মোটামুটি একটা স্বল্প শিক্ষিত মানুষ আছে, যে মোটামুটি জিনিসটা বোঝে, যে তার নিজের শিক্ষাকে নিয়ে অহংকার করে না, নিজের যে শিক্ষাটা পেয়েছে সে আর 5 জন মানুষকে সেটা বিলিয়ে দিতে, ছড়িয়ে দিতে ভালোবাসে। এই মানুষটা কি করছে, এই মানুষটাকে শিক্ষাটা দিয়ে দিল, এই জানিস এই রকমভাবে এরকম হয়, আজকে জানিস আমি এটা পড়ছিলাম, তো পড়তে গিয়ে না এইরকমভাবে এই জিনিসটা পেলাম। তো আমার মনে হয় না সমাজে যে এই রকমের জিনিসটা যেটা চলছে, এটা হয়তো কোথাও না কোথাও একটু কমলে ভালো হয়। কেননা দেখ এইরকমভাবে একটা এক্সাম্পল পেলাম, এটা কিন্তু বাস্তব। এই যে তুমি জিনিসটা শিখলে, সেই জিনিসটা যখন তুমি একজনকে দিচ্ছ, আর সেই মানুষটা যখন তোমার কথা শুনে কিছু করছে, তার নিজের ভুলটাকে শুধরে নিতে পারছে, নিজের সামনের দিকে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাচ্ছে, ঠিক আছে, হেল্প হচ্ছে, তার লাইফটা ঠিক হচ্ছে, তখনই তুমি ভাববে তুমি আসল শিক্ষায় শিক্ষিত। স্বল্প শিক্ষা হলেও সেই শিক্ষা কাজে লাগলো, তোমার শিক্ষার মধ্যে কোনো অহংকার নেই, ঠিক না, তুমি শিখেছো, যেটুকুনি শিখেছো সেই শিক্ষাটাকে বিলিয়ে দিতে পারছো। তোমার মধ্যে একটা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মধ্যে তোমার মধ্যে একটা সমবেদনা আছে, একটা ইমোশন কাজ করছে। তো বঙ্কিমবাবু বলছেন এখানে কি না, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে সমবেদনা নেই, মানে একজন শিক্ষিত মানুষ নিজেদেরকে বিশাল উপরতলার মানুষ মনে করে, নিচের তলার মানুষ যেমন কিছুই জানে না, কিন্তু ওই শিক্ষিত মানুষ বোঝেই না যে এরাও দিনের বেলা যেটা খায় সেও দিনের বেলা সেটাই খায়,
ঠিক না? হয়তো একটু চেঞ্জেস থাকতে পারে, কিন্তু পেট চালানোর জন্যই তো খাচ্ছে। এরও খিদা লাগছে, ওরও খিদা লাগছে, পার্থক্য কোথায় হলো? কোথাও নাই না। তারও রক্ত আছে, এরও রক্ত আছে, দুজনের কালারেই কিন্তু লাল। কিন্তু এই শিক্ষিত মানুষ কি ভাবছে, না আমি বিশাল ব্যাপার আমার, আমি বিশাল জ্ঞানী হয়ে গেছি, গৌতম বুদ্ধের থেকে উপরে, এরকম জিনিসটা না। কিন্তু এই মানুষটা কি করছে, না হ্যাঁ আমি যে জিনিসটা শিখেছি আমি সেই জিনিসটা কাউকে দিতে পারছি। অর্থাৎ সমবেদনা আছে। তো বঙ্কিমবাবু সেই জিনিসটাই বলছেন, বাংলায় লোকশিক্ষা তখনই ফিরে আসবে যখন শিক্ষিত অশিক্ষিতের মধ্যে একটা সমবেদনা আসবে। ঠিক আছে? যখন শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মানুষকে প্রোটেক্ট করবে, শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মানুষের কাছে গিয়ে তাদেরকে, তাদের যে ভুলগুলো, তারা শিক্ষিত মানুষ যেটা শিখছে সেই জিনিসটা যখন দেবে তাদেরকে, তখন অশিক্ষিত মানুষগুলোও কোথাও না কোথাও শিক্ষিত হয়ে আসবে। বলে না সঙ্গতশীল আবাসে, তুমি 5 জন শিক্ষিত মানুষের সাথে, 5 জন বিজনেসম্যানের সাথে 10 দিন ঘুরো, তোমার মাইন্ডসেটটা না বিজনেসম্যানের মতো হয়ে যাবে। কিন্তু 5 দিন এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যারা, তাদের সাথে ঘোরো, তোমারও মন হবে মন যে করে উড়ু উড়ু। ঠিক না? তো সেই জিনিসটাই বলছে বঙ্কিমবাবু এখানে, যে শিক্ষিত অশিক্ষিতের মধ্যে সমবেদনা নাই, সমবেদনাকে নিয়ে আসতে হবে। তুমি যেটা শিখছো সেটা যেমন দিতে পারো, এটাই হচ্ছে আসল কথা। আসল কথাটা কি না, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে কিন্তু কোনো রকম সমবেদনা নাই। শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মানুষের মনেই বোঝে না। যেমন আনপড় গাবার, তারা তারা কিছুই জানে না দুনিয়াতে, তারা বাঁচতেই আসেনি। যেমন অশিক্ষিত মানুষগুলো, কিছু কিছু শিক্ষিত মানুষ, উপরতলার মানুষগুলো এরকম ভাবে, তো এরকম ভাবনাটা ভুল। ঠিক না? বঙ্কিমবাবু সেটাই এখানে বোঝাতে চাইছেন, যে যতক্ষণ না পর্যন্ত একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের কাছে নিজেদেরকে সমান মনে করবে যে আমি যেটা শিখেছি সেটা তাকে দেওয়া উচিত, সমবেদনা আসবে, একটা ইমোশন মানে একটা কানেক্ট করবে। আমরা যে মানুষ, আমাদের হাতগুলো যে একে অপরের জন্য মানে ভগবান তৈরি করে দিয়েছেন পাশে থাকার জন্য, এটা যখন বুঝতে পারবে, তখনই কিন্তু বাংলাতে লোকশিক্ষা আবার নতুন করে জেগে উঠবে, আবার হয়তো লোকশিক্ষার নবজাগরণ ঘটবে, তার আগে কিন্তু নয়। সেটাই বোঝাতে চাইছে। তারপরে কি রয়েছে না, মনেই বোঝে না, শিক্ষিত অশিক্ষিতের মন বোঝে না। ঠিক আছে? তাদের দিকে তাকায় না পর্যন্ত। বুঝতেই পারছো? আর এটাই লোকশিক্ষার অভাবের প্রধান কথা। তো খুব ভাইটাল একটা প্রশ্ন, পরীক্ষাতে আসার খুবই চান্স আছে। আলোচনা করতে গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য দুঃখিত। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে না, বঙ্কিমচন্দ্রের মতে সুশিক্ষিত ব্যক্তিদের কি বোঝা উচিত? এই যে তোমরা, মানে এই শর্ট কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমাদের প্রবন্ধটাও আলোচনা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইরকম আলোচনা ভালো লাগছে, নাকি শুধু শুধু আমি শর্ট কোশ্চেনগুলো পড়ে দিয়ে যাব? তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাবে, কেমন? দেখো কি রয়েছে না, বঙ্কিমচন্দ্রের মতো সুশিক্ষিত ব্যক্তিদের কি বোঝা উচিত? এই যে তোমরা যারা পড়ছো, তোমরা তো সুশিক্ষিত, তোমাদের কি বোঝা উচিত? এই বঙ্কিমচন্দ্র দেখো বলছে, কি বলছে না, বঙ্কিমচন্দ্রের মধ্যে সুশিক্ষিত ব্যক্তিদের বোঝা উচিত যে তারা যদি অশিক্ষিতদের ডেকে তারা যা শিখছে তা বোঝায়, তাহলে অশিক্ষিত লোকেরা কিছু তো শিখতে পারে। ঠিক আছে? লোকেরা কিছু শিক্ষিত হতে পারে। মানে দেখো, আজকে তুমি শিক্ষিত, কেন শিক্ষিত? কেননা তুমি পড়ছো, তাই না? তুমি পড়ছো, তুমি শিক্ষিত হচ্ছ, তুমি সমাজটাকে বুঝতে শিখছো, আশেপাশের মানুষজনকে তুমি বুঝতে শিখছো। তো তুমি যে জিনিসটা বুঝলে, সেই জিনিসটা কি করা দরকার, যে যারা অশিক্ষিত মানুষ, ঠিক আছে, তাদেরকে ডেকে বোঝানো প্রয়োজন আছে। বর্তমান যুগে হয়তো কাউকে ডেকে নিয়ে যদি তুমি বোঝাতে চাও, তো বলবে ভাই তোমার জ্ঞান তোমার কাছে রাখো। তো যখন এই জিনিসটা হচ্ছে, তোমার পথ একটু, বলে না যে সোজা হাতে ঘি না উঠলে একটু হাতটাকে বা আঙুলটাকে একটু বেঁকাতে হয়। তো তুমি তাকে কথার জালেই ফাঁসিয়ে বুঝিয়ে দাও না, কিন্তু বোঝাও। তুমি তো শিক্ষিত মানুষ না, তুমি তো পারবে একটা মানুষকে, একটা মানুষ যদি সোজাভাবে না নিতে পারছে, তাকে অন্য কোনো রাস্তা দিয়ে, এক্সাম্পল দিয়ে তাকে তো বোঝাতে পারবে, তাই না? ছলনাময়টা শিক্ষার কাজে লাগুক না, ছলনাটা শিক্ষার কাজে লাগুক না। বেফালতু একটা মানুষ আর একটা মানুষের সাথে কেন ছলনা করে? একটা মানুষ এ বিয়ের সাথে ছলনা করলো, কী লাভ হলো? লাভের লাভ হলো দুজনের লাইফ। এ হয়তো ছলনা করলো বিকে, বিয়ের লাইফটা বরবাদ হয়ে গেল, এ উঠে গেল। কিন্তু এই ছলনার থেকে আমি মনে করি, তুমি যে জিনিসটা শিখলে, এ যে জিনিসটা শিখলো, বিকে সে দিতে চাইছে, বি সেটা নিতে পারছে না, বা সে বি হয়তো ওকে বলে দিল যে বাবা তোমার জ্ঞান তোমার কাছে রাখো। তখন এ যদি একটু ছলনার মাধ্যমে, একটু একটু চালাকির মাধ্যমে তাকে যদি অন্য দিক দিয়ে বুঝিয়ে দেই, সেই মেন ফান্ডাটাই,
তাহলে কেমন হয়? ছলনাটা শিক্ষার কাজে লাগুক না, ফালতু ফালতু অসামাজিক কিছু কারণের জন্য কেন লাগছে, তাই না? তো আজ তুমি শিক্ষিত, বঙ্কিমবাবু এটাই বলতে চাইছে, আজ তুমি শিক্ষিত, আজ তুমি সুশিক্ষিত, তোমরা সবাই সুশিক্ষিত, যারা এই ভিডিওটা দেখছো তোমরা এক একজন সুশিক্ষিত। তো তোমরা যে শিক্ষাটা পাচ্ছ সেই শিক্ষাটা কি করবে না, যারা অশিক্ষিত মানুষ আছে তাদেরকে দাও না, ক্ষতি কি আছে, টাকা তো আর লাগছে না, তাই না? সেই মানুষটা যে অশিক্ষিত সে তো কিছুটা তো শিখতে পারবে। এটাই হচ্ছে বঙ্কিমবাবুর আসল কথা, ঠিক আছে, অন্যতম একটা আসল কথা, যে সুশিক্ষিত ব্যক্তিদের কি বোঝা উচিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন কি না, কথকথা কি? এটা আমাদের একটা প্রাচীনতম স্রোত। আমরা জানি লোকশিক্ষার কি না, লোকশিক্ষার একটা অন্যতম বাহন। সমগ্র মধ্যযুগ জুড়ে এই কথকথা চালু ছিল, কথকথাতে সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। যিনি কথক তিনি গ্রামের মাঝখানে বসে বা চণ্ডী মণ্ডপে বসে রামায়ণ সিঙ্গেল কোটেশন, মহাভারত সিঙ্গেল কোটেশন বা পুরাণের কথা সুর করে পাঠ করতেন। এই পুরাণেও কিন্তু সিঙ্গেল কোটেশন হবে, ঠিক আছে, পুরাণের কথা সুর করে পাঠ করতেন এবং ব্যাখ্যা করতেন। বিশেষত বয়স্ক মানুষরা শ্রমণ করত, ঠিক আছে, শ্রমণ করত অর্থাৎ পাঠ করা যাকে বলা হয়, হ্যাঁ, পাঠ করা, এক জায়গায় বসে নিয়ে। দেখবে আগেকার সময় মহাভারত যখন কেউ পড়তো না, তখন তপস্যার মতো করে বসে, ওয়ান টাইপ অফ তপস্যা বলা চলে, ঠিক আছে, বসে নিয়ে তারা দেখবে পাঠ করতো এবং আশেপাশের যে মানুষজনগুলো থাকতো তারা বেশ সুন্দরভাবে শুনতো, জিনিসটা নেওয়ার চেষ্টা করতো, ঠিক আছে, সেটা হচ্ছে শ্রমণ, ঠিক আছে। মানুষরা শ্রমণ করতো এবং কথকতা বৃত্তিধারী মানুষটিকে সাধ্য মতো দান করতো, তার যতটা সম্ভব নিজের আছে যতটা দেওয়া সম্ভব সেইভাবে কিন্তু দান করতো। ওকে, 7 নাম্বার প্রশ্ন দেখে নাও কি রয়েছে না, সীতার সতীত্ব পরীক্ষা বলতে কি বোঝো? এই প্রশ্নগুলোও কিন্তু চলে আসে। কি রয়েছে অ্যান্সার না, পিতৃসত্য পালনের জন্য রাম বনগমন করলে, এগুলো তোমরা সবাই কাহিনীটা জানো, ঠিক আছে। পিতৃসত্য পালনের জন্য রাম বনগমন করলে সীতা তার অনুগামী হন। লঙ্কার রাজা রাবণ তাকে অপহরণ করলে রাম যুদ্ধ করে তাকে উদ্ধার করেন। নিজেকে শুদ্ধ প্রমাণ করার জন্য তিনি অগ্নিতে প্রবেশ করেন এবং অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন, কিন্তু প্রজাদের সন্দেহ দূর হয় না, ঠিক আছে। প্রজাদের সন্দেহ দূর না হওয়ায় রামচন্দ্র তাকে তপবনে নির্বাসিত করেন। দীর্ঘ 12 বছর পরে তিনি ফিরে এলে তাকে আবার রাজসভার মাঝখানে পরীক্ষা দিতে বলা হয়। তখন অভিমানে তিনি মাটি ভেদ করে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 8 নাম্বার কি না, ভীষ্মের ইন্দ্রিয় জয় বলতে কি বোঝো? দেখো, ইন্দ্রিয় জয় এখানে বিশাল শিক্ষার বিষয় আছে, মানে মারাত্মক শিক্ষার বিষয় আছে, ঠিক আছে। কি না, ইন্দ্রিয় জয়, ওকে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। ভীষ্মের ইন্দ্রিয় জয়, ইন্দ্র জয় না, হ্যাঁ হ্যাঁ, মেঘনাথ নয় এখানে, যে ইন্দ্রকে জয় করেছিল এরকম কিছু না। ভীষ্মের ইন্দ্রিয় জয় মানে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে, কাম ক্রোধ লোভ লালসা মোহ, এগুলো যে ষড়রিপু, এই জিনিসগুলোকে কন্ট্রোল করার বিষয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেটার কথা বলা হচ্ছে এখানে। কি রয়েছে না, ভীষ্মের ইন্দ্রিয় জয় না, ভীষ্মের পিতা মহারাজ শান্তনু ধীবর রাজকন্যা মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চাইলে ধীবররাজ প্রতিশ্রুতি চান মৎস্যগন্ধার পুত্রকে সিংহাসন অধিকার করতে হবে। মানে বিবাহর ক্ষেত্রেও একটা লোভ কাজ করছে, কি না, মৎস্যকন্যার পুত্রকে কি করতে হবে না, সিংহাসন দিতে হবে, যদি বিয়ে করে রাজা বানাতে হবে তাকে, তাই না, সিংহাসন মানেই তো রাজা, ওকে, দিতে হবে। তো কি হলো তারপরে, দেখো, পিতার মনোবাসনা পূর্ণ করার জন্য ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি কি করবেন না, তিনি বিবাহ করবেন না। কত বড় একটা জিনিস দেখো, একটা মানুষকে ভালোবাসছে, একটা মানুষের জন্য মুগ্ধ হয়ে গেছে, তাকে বিয়ে করতে চাইছে, কিন্তু বিয়ের একটু শর্ত আলাদা ছিল। শর্তটা কি না, তার পুত্রকে কি করতে হবে না, সিংহাসনে বসাতে হবে। তখন ভীষ্ম কি করছে যে না, এটা সম্ভব না, হ্যাঁ মানছি আমি তোমার উপর মুগ্ধ হয়ে আছি, হয়তো আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় যে ভালোবাসাটা সিংহাসনকে কেন্দ্র করে হবে, এটা না। তখন ভীষ্ম কি করেছে না, ভীষ্ম প্রতিজ্ঞা করেন যে তিনি বিবাহ করবেন না এবং নিজেও সিংহাসনে বসবেন না। তাহলে কি হলো, জয় হলো তো, নিজের ইন্দ্রিয়কে তো সে জয় করতে পারলো, সেটাই বোঝানো হচ্ছে। তো সবসময় আমরা যদি নিজেদের ইন্দ্রিয়কে জয় করতে পারি, আমরা যে কোনো কাজে কিন্তু, আমরা এই পৃথিবীর যে কোনো কাজ আমরা লড়াই করে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে, পারবো। ওকে, নেক্সট কি রয়েছে না, ভীষ্মের বিবাহ করতে না চাওয়াকে লেখক, দেখো, ভীষ্মের বিবাহ করতে না চাওয়াকে লেখক ভীষ্মের ইন্দ্রিয় জয় বলে অভিহিত করেছেন, ঠিক আছে।
জাস্ট কাহিনীর মতো করে মনে রাখবে যে একজন আরেকজনের কাছে মুগ্ধ হয়ে গেল, তাকে বিয়ে করার একটা কথা এলো। তো যদি যখন বিয়ে করার কথা হলো তখন মাঝে একটা শর্ত চলে এলো, কি না পুত্রকে সিংহাসন দিতে হবে। তখন কি না পিতার মনোবাসনা পূর্ণ করার জন্য ভীষ্ম একটা প্রতিজ্ঞা করলো। ঠিক আছে, কি প্রতিজ্ঞা করলো না সে বিবাহ করবে না এবং নিজেও সিংহাসনে বসবে না। ঠিক আছে, তো এই যে বিবাহ করতে না চাওয়ার যে বিষয়টা, সেটাই কিন্তু লেখক এখানে কি করছে, বিশ্বের ইন্দ্রিয় জয় হিসেবে বলে অভিহিত করছেন বা চিহ্নিত করছেন। ঠিক আছে, নেক্সট কি টপ্পা কি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করবে। যাই হোক, 2-3 জন কমেন্ট করেছিলে। ঠিক আছে, তো সবার অ্যান্সার ঠিক ছিল। টপ্পা কি, টপ্পা কি দেখো এখানে সিঙ্গেল কোটেশন একটু দেবে। টপ্পা হচ্ছে এক ধরনের গান। ঠিক আছে, এর স্রষ্টা মনে রাখবে, স্রষ্টা হচ্ছে রামনিধি গুপ্ত এর স্রষ্টা। 19বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই টপ্পা গানের বেশ সমাদর ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, লোকশিক্ষার মাধ্যমগুলি কি কি বাবা, মনে রাখবে। ঠিক আছে, আশা করি এতক্ষণকে মনে থাকবে। এতবার হলো। লোকশিক্ষার প্রধান মাধ্যম কি না সংবাদপত্র, বক্তৃতা, আর একটা হচ্ছে কথকতা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে না কথকতার বিষয়গুলি কি ছিল। ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কথকতার বিষয় ছিল রামায়ণ, বারবার বলছি সিঙ্গেল কোটেশন, মহাভারত সিঙ্গেল কোটেশন, হ্যাঁ, এবং রামায়ণ মহাভারত ও দিয়ে দিও একটা এখানে, কিংবা এবং দিয়ে দিও রামায়ণ মহাভারত ও পুরাণের কাহিনী। এটা হচ্ছে কথকতার মেন বিষয়। ঠিক আছে, নেক্সট কি লিখবে, যিনি কথক তিনি চণ্ডী মণ্ডপে বসে গ্রামের মাঝখানে বসে কি শোনাচ্ছ না সীতার সতীত্ব। এটা মনে রাখবে যে কথকতার যে বিষয়গুলো, ঠিক আছে, সেটা কিভাবে হতো, কিভাবে কথকতা হচ্ছে না কোনো একজন ব্যক্তি যিনি কথক, যিনি বলছেন, তিনি কোনো একটা চণ্ডী মণ্ডপে বসছেন, মানে একটা শুদ্ধ একটা এলাকাতে বসছেন, ভালো একটা পরিবেশে বসছে। ঠিক আছে, গ্রামের মাঝখানে। ঠিক আছে, সবাই থাকছে সেখানে, তিনি বসছে এবং সেখানে কি শোনানো হচ্ছে, এটা পরীক্ষাতে পড়তে পারে। কি শোনানো হতো, কি না সীতার সতীত্ব, অর্জুনের বীরত্ব, ভীষ্মের প্রতিজ্ঞা, দধিচির আত্মবিসর্জন ইত্যাদি বিষয় সুর করে পাঠ করতেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, আর একটাই রয়েছে, তাহলে শেষ হয়ে যাবে। কথকতার মাধ্যমে সাধারণ লোক কি শিক্ষা লাভ করত। অ্যান্সার কি না কথকতার মাধ্যমে সাধারণ লোক শিখত যে ধর্ম নিত্য, অধর্ম পরিত্যাজ্য, সে শিখত পাপের দণ্ড আছে, পুণ্যের পুরস্কার আছে। হোয়াট এ গ্রেট লাইন, দেখো এই লাইনটা মনে রাখবে সবসময়, নিজের চলার জীবনের পথেও কাজে লাগবে, যে পাপের দণ্ড আছে এবং পুণ্যের পুরস্কার আছে, সত্যমেব জয়তে। ঠিক আছে, মনে পড়ে 12-এর একটা কবিতা, রূপনারায়ণের কুলে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ সত্য যতই কঠিন হোক, ঠিক আছে, সত্য রূপ যতই কঠিন হোক, যতই কষ্ট দেখ সত্য আমাদেরকে, সত্য কখনো হারে না। সত্যের সর্বদাই শেষে কিন্তু জিত থাকে, একটা পুরস্কার থাকে, তাই না? সেটাই এখানে চলে আসছে যে পাপের দণ্ড আছে। হয়তো তুমি কাউকে অসত্য কথা বলে সাময়িক আনন্দ পেতে পারো, সাময়িক সিচুয়েশন হ্যান্ডেল করে নিতে পারো, কিন্তু মনে রাখবে এই সিচুয়েশন হ্যান্ডেলটা কিন্তু সাময়িক। অসত্যটা কখনোই কিন্তু চাপা থাকে না, তার মাঝে কিন্তু সত্য আসবেই, একটা সময় আসবে, দেরিতে আসবে, কিন্তু আসবে। এটা ফ্যাক্ট, ঠিক না? তাই অসত্য বলে নিজেকে দমন করে রাখবে না। যাকেই বলবে মুখের উপরে সত্য কথা বলে দেবে, সে যদি যাই হোক, কষ্ট হলে হবে। কোনো একজন মানুষ তোমার সত্য কথা যদি অ্যাকসেপ্ট করে তোমার সাথে থেকে যেতে পারে, তাহলে ভাববে সেই মানুষটাই তোমার আসল পাশের মানুষ। আর যদি কোনো মানুষকে রাখার জন্য মিথ্যের আশ্রয় নিতে হয়, তাহলে মনে রাখবে সেই মিথ্যের আশ্রয়ই কিন্তু একদিন তোমাদের আশ্রয় ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, তাই সর্বদাই বুকে পাথর রেখে সত্য কথা বলবে। যে মানুষগুলো আসল মানুষ তারা তোমার সাথেই থেকে যাবে, আর যারা আসল মানুষ নয়, মুখের উপরে সত্য কথা শুনে তারা নিজের আশ্রয় নিজেরা খুঁজে নেবে, তোমার আশ্রয় ছেড়ে দেবে। ঠিক আছে, সুতরাং সর্বদাই মনে রাখবে কি না পাপের দণ্ড আছে, অর্থাৎ অসত্যের দণ্ড আছে, সত্যের পুরস্কার আছে। পাপের দণ্ড আছে, পুণ্যের পুরস্কার আছে। অসত্য মানেই পাপ, আর পুণ্য, আর সত্য মানেই পুরস্কার, সত্য মানেই পুণ্য। ওকে, চলো নেক্সট কি লিখবে না, নেক্সট লিখবে পরের জন্য জীবন দান করা মহৎ কাজ। ঠিক আছে, তার মানে সুইসাইডের কথা নয়,
মানে এই বর্তমান কলিযুগে যেরকম চলছে, একজনকে পেলাম না, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, দিলাম ঝুলে, পরের জন্য নিজের জীবন দান করে দিলাম, এই জীবন দানের কথা বলা হয়নি। এগুলো কাপুরুষ, এগুলো ভীরুতার পরিচয়, এগুলো সমাজের মানে অসামাজিক কাজ। এই কাজের এইটা সব থেকে বড় পাপ, ঠিক না? যে মানুষ নিজে লড়তে জানে না, কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই আসবে, তার মানে এটা নয় যে আমি ঝুলে দিলাম, এরকম কিছুই না। তো পরের জন্য জীবনদান মানে এতটা তুচ্ছ জিনিস নয়, ঠিক না? হাসি লাগলো বলতে বলতে, ডোন্ট মাইন্ড। তো পরের জন্য জীবনদান করা হচ্ছে মহৎ কাজ, ঠিক আছে, লোকহিত মহৎ কাজ, ঠিক আছে। যদি সেই জীবনদানটা ভালোর জন্য হয় তবে, যদি সেই জীবনদানটা নিজের দেশ মাতার জন্য হয় তবে, ঠিক না? চলো নেক্সট, শেষ কোশ্চেন এখানে কি রয়েছে না, বঙ্কিমচন্দ্র লোকশিক্ষা প্রবন্ধের নব্য যুবকদের প্রতি কি মন্তব্য করেছেন? মানে এই যে আমরা তো নব্য যুবক, তাই না? তোমরাও নব্য যুবক, দেখা যাক কি বলেছেন। চলো কি বলেছেন না, বঙ্কিমচন্দ্র নব্য যুবকদের স্বধর্মভ্রষ্ট, কদাচার, দুরাশায় এবং অসার বলে মন্তব্য করেছেন। তাদের ইংরেজি জ্ঞানও স্বল্প। এই বঙ্গীয় যুবকদের দোষে লোকশিক্ষার আকর কথকতা লোপ পেয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তাহলে আমাদের এই যে নব্য যুবক, এদেরকে শিক্ষিত করার প্রয়োজন আছে। কারা পারবে? তোমরা নিজেরা পারবে, যারা পড়ছো। কেননা তোমরাও নব্য যুবক যুবতী, আর তোমরাও শিক্ষিত, তোমরা সুশিক্ষিত। প্রথম কাজ আমাদের কাউকে শেখানোর আগে নিজেদেরকে একটু শিক্ষিত করে নেওয়া, নিজে একটু শিক্ষাটাকে মানে নিজে একটু লোকশিক্ষা না দিয়ে নিজ শিক্ষা দেওয়া দরকার এই প্রবন্ধটা পড়ে। কেননা আমরাও নব্য যুবক। তারপরে আমরা নিজেদেরকে যখন একটু ঠিক করে নেব, তারপরে আমরা কি করব না, সেই শিক্ষাটাকে লোকের মাঝে ছড়িয়ে দেব। যখন সেই শিক্ষাটাকে আমরা লোকের মাঝে ছড়িয়ে দেব, তখনই সেটা নিজ শিক্ষা থেকে রূপ লাভ করবে লোকশিক্ষাতে, যেটা আমাদের বঙ্কিমচন্দ্রবাবু বোঝাতে চেয়েছেন তার লোকশিক্ষা প্রবন্ধের মধ্য দিয়ে। আজকে তুমি শিক্ষিত মানুষ, তাই তোমার শিক্ষাকে চারিদিকে ছড়িয়ে দাও, যাতে করে একটা শিক্ষিত সমাজ তৈরি হতে পারে, একটা শিক্ষিত ভারতবর্ষ তৈরি হতে পারে, ঠিক আছে, যেখানে সবাই সমান, সবার সমান অধিকার আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনই মহান। এটাই হলো আমাদের ভারতবর্ষ। একে অপরের জন্য হাতটা বাড়িয়ে দাও এবং যেটা শিখছো সেটা সবাইকে শেখাও। তবেই আমাদের বাংলা নতুন করে উজ্জীবিত হবে, নতুন করে একটা নবজাগরণের দিশা খুঁজে পাবে। ঠিক, যদিও প্রবন্ধটা অনেক ছোট্ট, হয়তো 1.5 পাতার, কিন্তু এর বিষয়বস্তুটা অনেক গভীর। এর পিডিএফ আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে। যাদের টেক্সট নেই, এখন অবধি বই কিনতে পারোনি, সেটা তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। চলো, এরপরও যদি কোনো লোকশিক্ষা থেকে কোনো এনি কোশ্চেন থাকে তো তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা তোমাদের পাশে আছে। আর পরবর্তী ভিডিও তোমাদের কমেন্ট যদি কোনো কিছু নিড থাকে তাহলে অবশ্যই তার পূরণ করা হবে, আর না হলে আমরা চলে যাব দ্বিতীয় প্রবন্ধে, প্রমথ চৌধুরীর লেখা আমাদের ভাষা সংকটে। এটা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব অবনীন্দ্রনাথ বাবুর বাংলার ব্রততে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লোকশিক্ষার প্রবন্ধের টেক্সটটা, কোশ্চেনগুলো তোমরা সুন্দরভাবে লিখে নেবে। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তো নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে প্রমথ চৌধুরী বাবুর লেখা আমাদের ভাষা সংকট প্রবন্ধের আলোচনা নিয়ে। সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।